এখনো এটাই জানে, কিন্তু পুলিশ রুষাকে পেয়েছিল ওই নদীতেই, মৃত। মুখ বোঝা যায়নি, শুধু পরনের জামা দেখে আইডেন্টিফাই করেছিল ওরা যে লাশটা রুষার। ততদিনে আমরা চলে এসেছি এদেশে, আর মাও কিছুটা সুস্থ হয়ে উঠেছিল কেবল। বাবা জানতো এই খবর পেলে মা আবারও অসুস্থ হয়ে যাবে, তাই আমি আর বাবা ছাড়া আর কেউ জানতে পারেনি এটা। আরশি যেন নির্বাক শ্রোতা, শুনল ঠিকই, কিন্তু মন থেকে মেনে নিতে পারল না কিছুতেই। একটা নির্মম সত্যি এত বাজেভাবে পোড়ালো পুরো পরিবারটাকে। একজন মা হয়তো উপরওয়ালার দরবারে কাঁদেন তার মেয়েকে ফিরে পাওয়ার জন্য, আর একজন বাবা ধুকে ধুকে শেষ হচ্ছেন মিথ্যে বই বেড়ানোর কষ্টে। তার তো মেয়ে ফিরে আসবে এই আশাটুকুও নেই। হাঁসফাঁস করে উঠল আরশি। একটু কাঁদতে পারলে বোধহয় বুকটা হালকা হতো ওর। এই যে সবাই এত কষ্ট পেয়েছে, এর জন্য তো আমি দায়ী। আমার জন্য রুষা হারিয়েছে, এই একটা প্রশ্নে যে একদিন শেহজাদ আরশিকে বিদ্ধ করেছিল, সেই একই শেহজাদ আজ আষ্টপিষ্টে জড়িয়ে ধরল আরশিকে। শক্ত করে চুমু খেলো চুলে, পিঠে হাত বুলিয়ে দিতে গেলে আরশির ফোপানোর শব্দ বাড়ল। অশান্ত হয়ে উঠল প্রফেসর। কিছু বলতে নেয়ার আগেই আরশি শুধল, তার মানে ওই লোকটার বলা কথাগুলো একটা ট্র্যাপ। আরশি মুখ তুলল, ভেজা চোখ দুটো মুছল হাতের পিঠ দিয়ে। আপনি কোথাও যাবেন না আজ। একা যেতে বলেছে মানে আপনার উপর অ্যাটাক করার প্ল্যান করছে লোকটা। জেনে বুঝে শত্রুর ফাঁদে পা দেওয়ার কোনো দরকার নেই। ওষ্ঠযুগল পাশে ঠেলে হাসল শেহজাদ। পরপর হুট করেই দুহাতে শূন্যে তুলল মেয়েটাকে। কোলে নিয়ে বাথরুম থেকে বের হতে হতে বলল, শত্রুকে হাতে নাতে ধরতে গেলে তো শত্রুর ফাঁদে পা দিতেই হবে। কান্ট হেল্প সুইট হার্ট, আই এম সো ডেসপারেট টু মিট হিম ইন পারসন। শেহজাদের গলা জাপটে ধরে রইল আরশি। সুতোবিহীন বুকে কপাল ঠেকিয়ে শান্ত করল নিজেকে। বলিষ্ঠ হাত দুটোর ওপর আরশির ছোটখাটো শরীর। শাওয়ার রুম থেকে বিছানায় পর্যন্ত আসতেই থমথমে গলায় মেয়েটা বলে উঠল, কথা যখন শুনবেনই না তাহলে নামিয়ে দিন আমাকে। আরশির আনন জুড়ে বিষাদের মেঘ, অন্তঃস্থলে অভিযোগের পাল্লা ভারী। শেহজাদের মুখের দিকে তাকাতেও তীব্র অনীহা। বিষয়টা লক্ষ্য করেই ফোঁস করে শ্বাস ছাড়ল প্রফেসর। লম্বা দেহ দাঁড়িয়ে গেল শটান। নীল চোখ দুটোয় অগাধ ভালোবাসা মিশিয়ে শুধল, রাগ করেছ? নামিয়ে দিতে বলেছি। অন্য দিক ফিরেই আওড়ালো আরশি। ক্রোধটুকু চেপে রাখতে পারল না আর। কথার ধরনেই স্পষ্ট বেরিয়ে এলো তা। অভিমানে নিঃশেষ হল কৃষ্ণ গহ্বর। নিজেকে আটকে রাখতে না পেরে ফিরে তাকালো সহসা। শেহজাদের চোখে চোখ রেখে বলল, এত করে যখন বারণ করছি যেতে, তবুও শুনবেন না? প্রফেসরের শিথিল আদল তাড়াহুড়ো বিছনে এগিয়ে এলো আরশির মুখের সামনে। কিন্তু আজ আর ভরকালো না মেয়েটা। যত যাই বলুক, যত যাই বোঝাক, জেনে শুনে একটা মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে পারবে না সে। আমার ওয়াইফের দিকে নজর দিয়েছে ওই বাস্টার্ডটা। আমার ওয়াইফ, যার গায়ে আমি একটা ফুলের টোকা অবধি সহ্য করব না, তাকে ছোঁয়ার স্পর্ধা দেখিয়েছে ও। হাউ ক্যান আই লেট হিম গো সো ইজিলি উইদাউট হ্যাভিং আ প্রপার ইন্টারাকশন, সুইট হার্ট? শেহজাদের কণ্ঠ দৃঢ়, প্রখর তার বলা প্রতিটি শব্দ। অথচ দৃষ্টির সীমানায় আরশির গালের সেই কাটা দাগ গভীর নয়, বরং অস্পষ্ট। খুব কাছ থেকে খেয়াল না করলে বোঝা যায় না। একটু থেমে ঢোক গিলল প্রফেসর। টুপ করে চুমু খেলো সেখানে। ভেজা ঠোঁটের স্পর্শ পেতে থমথমে অক্ষিযুগল বন্ধ হলো মেয়েটার। শেহজাদ মুখ তুলতেই চাইল সেও। নিষ্প্রভ কণ্ঠে আওড়ালো, নিজের জীবন বাজি রাখতে কেন এত উঠে পড়ে লেগেছেন আপনি? আর কি বললে থামবেন আপনি? কি করলে থামাতে পারবো আপনাকে? মানুষটার অধর পাশে সূক্ষ্ম হাসি ফুটল অমনি। নীল চোখে খেলে গেল তীক্ষ্ণ ধূর্ততা। কানের পাশে ঝুঁকে এসে বলল, দেন সে ইয়েস অ্যান্ড কিস মি হার্ড, সুইট হার্ট। মার্ক মি অ্যাজ ইয়োর্স। আর কতদিন অপেক্ষা করাবে বলো তো তুমি আমায়? আরশি কুণ্ঠায় আরেক দফা সিটিয়ে গেল ওই শক্তপোক্ত বুকের দিকে। ঠোঁট টিপে চাইল বিরক্তে চোখে। নিঃশব্দে হাসল শেহজাদ। মেয়েটাকে নামিয়ে দিয়ে হাত বাড়ালো বিছানার ওপরে থাকা নিজের ফর্মাল স্যুটের ওপর। ওগুলো নিয়ে ওয়াশরুমের দিকে যেতে গিয়েও ঘাড় ঘোরালো। আজকে তোমার ভার্সিটি যেতে হবে না, ইনফ্যাক্ট পারলে বাসায় থেকো সারাদিন। আমি চেষ্টা করব সন্ধেই তাড়াতাড়ি ফিরে আসার। ওকে? উত্তর দিল না আরশি। থম মেরে চেয়ে রইল কেবল। কারণ বুঝতে পেরে নরম হলো প্রফেসর। আদুরি চোখে তাকালো ওর দিকে। কণ্ঠে নমনীয়তা মিশিয়ে ফের বলে উঠল, ইটস এ রিকোয়েস্ট, প্লিজ রেখো। এক বুক হতাশা নিয়ে ওপর নিচ মাথা নাড়ল আরশি। সে যাই করুক না কেন, বলুক না কেন, এই মানুষকে আটকাতে পারবে না। তবে হাত গুটিয়েও বসে থাকবে না সে। জাম্বুবান যদি একা ওই সাইকোটার কাছে যেতে পারে, তাহলে সেও পারবেই। হাসান ভিলান খাবার টেবিল সাজানো,
মরিয়ম বেগম ব্রেডে বাটার মাখতে মাখতে চাইলেন, পাশে বসে খবরের কাগজ উল্টে পাল্টে দেখা মেহমেদ হাসানের পানে। গলার শ্লেষা দূর করে বললেন, কিছু বলবে? ত্রস্ত ইংরেজি পত্রিকাটা কাঁচের টেবিলের ওপর রাখল ভদ্রলোক। স্ত্রীর কাছে ঘেঁষে আওড়ালেন, কি করে বুঝলে? ঠোঁট টিপে লাজুক হাসলেন মেহমেদ হাসান। মরিয়ম হাতের কাজটুকু শেষ করে শুধলেন ফের। তারপর বলো, উসখুস করছো কেন? ছেলেকে কিছু বলতে হবে? ভদ্রলোক হাঁ করার আগেই বুটে আওয়াজ তুলে সিঁড়ি ভেঙে নেমে আসলো শেহজাদ। পরনে সাদা শার্ট ছাড়া সবটাই কালো। হাতের আরমানির ঘড়িতে সময় দেখে ত্রস্ত পা বাড়ালো দরজার দিকে। অমনি পিছু ডাকলেন মরিয়ম বেগম, এভাবেই যাবি? কিছু খেয়ে যাবি না? আরশি চুপচাপ এসে দাঁড়ালো শাশুড়ির পাশে। ভোটা মুখে বিড়বিড় করে বলল, উনি খাবেন না আন্টি, রোজ তো না খেয়েই চলে যান ভার্সিটিতে। তারপর খিদেই যখন সুগার লেভেল শূন্যে নামে তখন মনে হয় খাওয়ার কথা মনে পড়ে ওনার। এমিলিয়া এলো সবে। ঢুলু ঢুলু চোখে কথাগুলো শুনেই ভাঁজ পড়ল ওর। ভাইয়ার তো সুগার ছিল না। শেহজাদ শুনল সবটা। আরশির খোঁচাটুকু হজমও করে নিল হাসি মুখে। পরপর এমিলিয়ার দিকে তাকিয়ে উসুল সমেত খোঁচাটুকু ফেরত দিয়ে বলল, আগে ছিল না, বাট তোর ভাবি এত মিষ্টি, ওর জন্যই মনে হয় আমার সুগার লেভেল আর কন্ট্রোলে নেই। নিজের গোমরামুখ সত্তার বাইরে গিয়ে এমন একটা কথায় থতমত খেল এমি সহ রুমের সবাই। কেসে উঠলেন মেহমেদ। সেটা খেয়াল করে তড়িৎ মাথা নোয়ালো প্রফেসর। ঠোঁট কামড়ে হাসল আনমনে। চোখ মার্বেল বানিয়ে দাঁড়িয়ে আরশি। কুণ্ঠার লাল রঙে তপ্ত গাল দুটো সবার সামনে এমন ধরে বেজে লজ্জায় ফেলল জাম্বুবানোকে। পরপরই আনত মুখটা তুলল প্রফেসর। আকণ্ঠ লজ্জায় মিশে যাওয়া মেয়েটার পানে তাকিয়ে ছোট করে শুধু বলল, আসছি। ভেবেছিল আরশিও বলবে তেমন কিছু, কিন্তু রা করল না মেয়েটা, অগত্যা। প্রত্যাখ্যান বুকে নিয়ে বাইরে পা বাড়ালো মানুষটা। শেহজাদ চলে যেতেই মরিয়ম বেগম চাইলেন আরশির দিকে। চিন্তিত স্বরে আওড়ালেন, ও একা চলে গেল যে, তুই যাবি না? শুধু একবার যদি সত্যিটা বলতে পারত আরশি, কিন্তু বললেই যে আরও দুশ্চিন্তা বাড়বে সবার। শ্বাস ফেলে বলল, শরীরটা ভালো লাগছে না আন্টি, তাই আর যায়নি। প্রৌঢ়া গালে হাত রাখলেন ওর। পরম মমতায় বুকে টেনে নিয়ে জিজ্ঞেস করলেন, শরীর কি বেশি খারাপ লাগছে মা? চিন্তার ভাঁজ পড়ল মেহমেদ হাসানের কপালেও। উদ্বিগ্ন স্বরে বললেন, তাহলে আজ বরং আমরাও আর কোথাও না যাই। কি বলো মরিয়ম, আরশি মায়ের শরীরটা একটু ভালো হোক, তারপর না হয়। মেহমেদের কথার মাঝেই উঠে দাঁড়ালো আরশি। মুখে একরাশ উচ্ছ্বাস নিয়ে শুধল, তোমরা কোথাও যাচ্ছিলে বুঝি? স্মিত হাসলেন মরিয়ম। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ওই ভেবেছিলাম আর কি, কিন্তু তোর শরীরটাও হুট করে এত খারাপ করে বসল। ওনাকেও থামিয়ে দিল আরশি। আরে কোথায় এমন খারাপ করেছে শরীর? এই দেখো, আমি একদম ফিট। নিজেকে ঘুরিয়ে দেখালো মেয়েটা। কোমরে হাত দিয়ে বলল, আমার জন্য তোমরা প্ল্যান ক্যান্সেল করবে? নোপ, কভি নেহি। এমিলিয়ার সহ্য হলো না এসব আদিক্ষেতা। আজকাল খাবার টেবিলেও একটু শান্তি পাওয়া যায় না এদের জন্য। চোখ তালুতে তুলে শ্বাস ঝাড়ল বিরক্তির। পরপর উঠে যেতে যেতে বলল, আমার খাওয়া হয়ে গেছে। মিয়ে এলো আরশি। মরিয়ম বেগম আটকালেন ওকে। দাঁড়াও। পরপর বলে উঠলেন, আরশি যেহেতু এত করে বলছে তাহলে তো যেতেই হবে, আর তুমিও যাবে আমাদের সাথে। খালার মুখের ওপর কিছু বলতে পারে না এমি, এবারও পারল না। আরশির একটু মন খারাপ হলো বটে। সবাই এত মজা করে ঘুরবে, শুধু সেই থাকতে পারবে না। ঠোঁটের পাশে ভিছলেমিও ফুটে উঠল অমনি। বাড়ি ফাঁকা থাকলে সন্ধ্যের ওর বেরোতেও সুবিধে হবে। জাম্বুবান একা ওই সাইকোটার মোকাবিলা করবে? বললেই হলো নাকি। আয়ানের গাড়ি এসে থামল পার্ক এভিনিউ কিন্ডার কেয়ার স্কুলটির সামনে। মিডটাউন ম্যানহ্যাটনের 39th আর 48 স্ট্রিটের মাঝ বরাবর ওরা। সকালের তির্যক কিরণে ঝলমলিয়ে উঠেছে স্কুলের মাঠটি। বরফের পাতলা আস্তরণ ফিকে হচ্ছে অল্প অল্প করে। ফল সিজনের বিদায়বেলার সুর প্রকৃতিতে। যারা মুগ্ধ চোখে দেখল সেসব। হুট করেই পাশ থেকে গাড়ির দরজা খুলে হাত বাড়াল অফিসার। নেমে পড়ো বাটারফ্লাই। একানোকান জুড়ে হাসি দেখে খেয়েই হারালো যারা। নীলাভ চোখ বেহায়া চেয়ে থাকে ওই টোল পড়া গালের দিকে। কালো ইউনিফর্মে আটসাট শরীর কিঞ্চিত সতর্ক হলো ওই দৃষ্টিতে। মনে মনে নিজেকেই নিজে বকল অফিসার। হয়তো ওর মতো করে বাটারফ্লাইও একটু একটু প্রেমে পড়ছিল ওর। মাঝখানে এমন আহাম্মকের মতো একটা কথা বলে বসল সে। কি দরকার ছিল কন্ট্রাক্ট ম্যারেজের কথা তোলার?
তবুও ভাগ্য ভালো, এখনও না করে বসেনি যারা। তার মানে ইউ হ্যাভ স্টিল গট আ চান্স আয়ান, গো ফর ইট। তক্ষুনি ওদের দিকে এগিয়ে এলেন এক ভদ্রমহিলা। আয়ানকে পিছন থেকে ডাকতেই ফিরে চাইল ও, হেসে হাত বাড়িয়ে দিল পরপর। গাঁঠ হলো যারা, একটু পুরলও বোধহয় বুকের ভিতর। পরপরই নিজেকেই বোঝালো, তুই জেলাস হচ্ছিস কেন? ওই হাসিটা কি তুই কিনে নিয়েছিস নাকি, যে অমন করা তোর বানর মশাই আর কারোর দিকে চেয়ে হাসতে পারবে না? প্রেমিকা সুলভ সত্তাটা হৈ হৈ করে উঠল মস্তিষ্ক জুড়ে। মানতে পারলে না ওর ভাবনাগুলো। সেসবে পাত্তা না দিয়ে নেমে পড়ল মেয়েটা। অমনি ওর দিকে তাকালেন ভদ্রমহিলা, মধ্যবয়সী, যারার থেকে অনেকটা বড়। পরনে যারার মতোই জিন্স টপস আর ওভারকোট, তবে রংটা ভিন্ন। চওড়া হেসে হাত বাড়িয়ে দিয়ে পশ্চিমা ভাষাতেই বলল, হ্যালো মিস, আমি লরেন টিন, এই স্কুলের এক্সিকিউটিভ ডিরেক্টর। কিছুটা অস্প্রস্তুত হাসল যারা, ছোট ছোট চুলগুলো কানের পিছনে গুজিয়ে আলগোছে হাত বাড়ালেও সেও। অল্প ঝুঁকে আওড়ালে, হ্যালো ম্যাম, আমি যারা, নিউ ইয়র্ক ইউনিভার্স। মাঝপথেই ওকে থামিয়ে দিলেন লরেন, হেসে বললেন, আমি জানি সবটা, আর হ্যাঁ, আমার সাথে কিন্তু এত ফর্ম্যালিটিস করতে হবে না। আয়ান আগেই বলেছে আপনার ব্যাপারে। আমার সাথে আসুন, আমি ভিতরটা ঘুরিয়ে দেখাই আপনাকে। থমক্কালো যারা। ভদ্রমহিলা ভিতরে যেতেই ঠোঁট কিঞ্চিত ফাঁকা হলো ওর। অবিশ্বাস নিয়ে চাইল আয়ানের দিকে। চোখের চাহানিতে স্পষ্ট বোঝালো, এটা কি হলো? পকেটে হাত গুজে দাঁড়িয়ে অফিসার বক্সি স্মাইলে ইশারা করল এগিয়ে যেতে। সে আছে ওর সঙ্গে, ওর পাশে। ভরসা পেল একটু যারা। দম নিয়ে হাঁটা শুরু করার আগেও তবুও পাশে এসে দাঁড়ালো আয়ান। বলিষ্ঠ হাতের মুঠির নাজুক হাতটা নিয়ে বলল, আর ইউ রেডি ফর ইয়োর নিউ জার্নি মিস বাটারফ্লাই? যারাও অল্প ঝুঁকে এলো অফিসারের দিকে। হার্টবিট বন্ধ করা চমৎকার এক হাসি দিল পরপর। আয়ান রুদ্ধশ্বাসে তাকিয়ে সেদিকে। পরপরই শুনল এক মোহনীয় কণ্ঠস্বর, ইয়েস আই অ্যাম, মিস্টার বানর মশাই। স্কুলটার ভিতর বেশ পরিপাটি, যেন কোনো গোছানো বাসা। কিচেন কাউন্টার থেকে শুরু করে বাচ্চাদের প্রয়োজনীয় সব আছে এখানে। ক্লাসরুমের সামনেই টাঙানো ব্যানারে চোখ আটকালো যারার। সেখানে রঙিন অক্ষরে লেখা, হ্যাপি ফল। মেয়েটা মুগ্ধের মতো দেখল সেসব। শখের বশে কতবার যেন ভেবেছিল বড় হলে টিচার হবে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে গন্তব্য বদলালো, উদ্দেশ্য বদলালো। তখন মূলত লক্ষ্য বলতে ছিল বিদেশে পড়াশোনা করতে আসতে পারা, এটুকুই। আয়ান সেই লক্ষ্য যেন এগিয়ে দিল আরও এক ধাপ। বিমূর্ত ইচ্ছেগুলোর হাত ধরে চূড়ায় আনল এই মানুষটা। নিজের অজান্তেই ওর সুপ্ত বেরঙিন বাসনাগুলোকে রং দিল এই মানুষটা। মিসেস লরেন ফিরলেন ওদের দিকে। যারার দিকে তাকিয়ে বললেন, আপনার পছন্দ হয়েছে আমাদের স্কুলটা? মেয়েটা লজ্জা পেল খানিক, ঠোঁট টিপল কৃতজ্ঞতায়। ভীষণ। তাহলে কাল থেকেই জয়েন করে ফেলুন। আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আমি ইমেল করে পাঠিয়ে দেব। ভদ্রমহিলা হাসি খুশি প্রকৃতির। কথাগুলো বলার সময়ও এক মুহূর্তের জন্য হাসি সরে না তার মুখ থেকে। একটু আগে নিজের বোকা বোকা ভাবনার যে মেয়েটা ফুল ছিল আক্রোশে, সেই মেয়েটাই নিজের ভাবনাগুলোর উপর বিরক্ত হলো ভীষণ। কুণ্ঠায় ঝুঁকে গেল সেই হিংসেটুকুর পাহাড়। ভদ্রমহিলা ওদের নিজের অফিস রুমে নিয়ে এলেন। নিজের হাতে কফি বানিয়ে এগিয়ে দিলেন ওদের সামনে। কত শত কথা বললেন তারপর। তার মধ্যে সবচেয়ে বেশি ছিল আয়ানের দাদির কথা। কত ভালোবাসত সে এই স্কুলটাকে, এখানকার বাচ্চাদের। যারা শুনল সেসব, মাঝে মধ্যে আর চোখে দেখে নিল পাশে বসা আয়ানকে। তখনই যেন সৌষ্ঠব পুরুষের সৌন্দর্য ঠিকরে এসে লাগল নেত্রপল্লবে। গালের টোলগুলো ঝড় তুলল বুকের ভিতর। শুকিয়ে মরুভূমি হল গলবিল। পানি? যারার প্রশ্নে থামলেন লরেন। পানির গ্লাসটা এগিয়ে ধরতেই ঢকঢক করে সবটা শেষ করল ও। আয়ান উৎকণ্ঠিত, কাঁধে হাত রাখতেই বুকের গতি বাড়ল যারার। পরের কথাগুলো শুনলই না ভালো করে। কি জিজ্ঞেস করল লোকটা ওকে? ও ঠিক আছে কি না? একদম না, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। কিছু একটা নিশ্চয়ই ওলটপালট হয়ে গেছে ওর। মিডটাউন 7th অ্যাভিনিউ, ফ্যাশন অ্যাভিনিউ নামেও অনেকের কাছে পরিচিত এই জায়গাটা। ঠিক সামনেই টাইম স্কোয়ার। মানুষের কোলাহলে ব্যস্ত রাস্তা। প্রজ্বলিত বিলবোর্ড, রঙিন বাতির আলোয় মোড়া চারপাশ। কানায় কানায় পূর্ণ দোকানগুলো। গধূলির আকাশে লাল মেঘের ভেলা। এলোমেলো শীতল বাতাস। পরন্ত বিকেলের বিদায় সার নিয়ে ছুটছে তারা। সূর্য ডোবার প্রতীক্ষায় বাতাবরণ। 8টায় সন্ধে হয় এখানে, তার মানে এখনও 1 ঘন্টা বাকি।
শেহজাদের গাড়ি এসে থামল একেবারে সময় মতো, না 2 মিনিট আগে না পরে। দরজা খুলেই লম্বা পা ফেলে বেরিয়ে এলো মানুষটা। কালো বুট বরফে চিহ্ন ফেলতেই দৃশ্যমান হলো বলিষ্ঠ গতর। সজাগ তার নীলাভ অক্ষিযুগল, সতর্ক দৃষ্টি ফেলল আশেপাশে। সন্দেহজনক কিছু চোখ পড়ল না বটে, তবে হাতে থাকা ফোনে আরেকটা মেসেজ এলো ঠিক সেই মুহূর্তেই। দৃঢ় চোয়ালে সেদিকে তাকালো শেহজাদ। ইউ আর জাস্ট অন টাইম। সামনের 881 নম্বর বিল্ডিংয়ের 13 তলা। নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে এসো প্রফেসর, আমি অপেক্ষায় আছি। মিডটাউন ম্যানহাটন। গাড়ির স্টিয়ারিং হুইল আয়ানের হাতের মুঠোয়, আঙুলগুলো ছাড়া শুধু তালুটুকু আবৃত ট্যাকটিক্যাল গ্লাভস দ্বারা। হেম চোখের দৃষ্টি সতর্ক। মিসেস লরেনকে বিদায় জানিয়ে বেরোতে বেরোতেই বিকেল গড়িয়েছে ওদের। এর মধ্যেই শহরের আকাশ জুড়ে ধূসর মেঘের আনাগোনা। বরফও পড়তে শুরু করেছে অল্প। এমন সময় সাবধান হয়ে গাড়ি চালানো জরুরি। তবে যারার হাবভাবে আয়ানের মনোযোগ হারাচ্ছে অফিসার। সে যে খেই হারিয়ে চেয়ে আছে ওর দিকে, নীলাভ অক্ষিযুগলের সবটুকু ধ্যান তার আয়ানের ওপর। আর চোখে নাচেও দেখলে বুঝতে পারল মানুষটা। গাঁট হলো বলিষ্ঠ শরীর, শুকনো ঢোক গিলল পরপর। গলার শ্লেষাটুকু উড়িয়ে দিয়ে জিজ্ঞেস করল, আমরা তো প্রায় চলে এসেছি, তোমার কি কিছু কেনাকাটা করতে হবে? আফটার অল, কাল তুমি নতুন জয়েন করছো। ভালোবাসি আপনাকে। থমক গেল আয়ান। আচমকা মাঝ রাস্তাতেই হার্ট ব্রেক কষতে হলো ওর। চোখের দৃষ্টি প্রকট, যেন বিস্ময়ে ঠেলে বেরিয়ে আসতে চাইল তারা। পুরোপুরি হজম হলো না কথাটা। বিভ্রমে জিজ্ঞেস করল ফের, কি? যারার মুখ নিরেট, সিল্ট বেল্ট সহ ঝুঁকে এলো কাছাকাছি, কিন্তু আচমকাই অফিসারের ডিউটি বেল্ট হতে রিভলভারটা বের করে আনলো একটানে। ট্রিগারে আঙুল বাঁকিয়ে ব্যারেল ঠেকালো ইউনিফর্মে আবৃত পাঁজরের পাশে। পরপর সোজাসুজি ওই বিস্ফোরিত নেত্রোদ্দয়ে তাকিয়ে বলল, ভালোবাসি আপনাকে। বিয়ে করবে না আমায়? কি হচ্ছে বুঝতে সময় নিল না পুলিশের মস্তিষ্ক। নিম্নাষ্ট দাঁতের ফাঁকে ফেলে হাসল আয়ান। প্রহসনের সুরে চেয়ে দেখল ওর বাটারফ্লাইকে। মনে মনে আওড়ালো মানুষটা, দ্যাটস মাই গার্ল। আমি কিন্তু 2 বার সুযোগ দেব না। প্রথমবার জিজ্ঞেস করব, আর উত্তর না পেলে দ্বিতীয়বার সোজা। বলিষ্ঠ এক হাত শূন্যে উঠল অফিসারের। রিভলভারের অগ্রভাগ চেপে ধরল চোখের পলকে, কিন্তু না সরিয়ে তুলে আনল বুক বরাবর। মেয়েটাকে অবাক করেই বলে বসল,